আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেজ ইভেন্টে। সাথে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত না দেয়া হবে ভারতের প্রত্যাবর্তন চুক্তির লঙ্ঘন। নির্বাচন করতে পারবে না মানবতা বিরোধী অপরাধীরা। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। আমেরিকার শত্রুদের পরাজিত করাই মূল লক্ষ্য, বলছেন ট্রাম্প। জার্সিতে পাকিস্তানের নাম রাখতে আপত্তি ভারতের, ক্ষেপেছে পিসিবি। দর্শক, আজকে আমাদের ডেজ ইভেন্টে স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন আমার দেশের বিশেষ প্রতিনিধি এম এ নোমান ভাই। আপনাকে আজকে আমাদের এই ইভেন্টে স্বাগত। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে আজকে তো আপনি সচিবালয়ের সেই প্রোগ্রামটিতে ছিলেন যেখানে আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা উনি বলেছিলেন যে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে ভারত তাদের প্রত্যাবর্তন চুক্তির লঙ্ঘন হবে। এই বিষয়টিতে এ সহ আর কি কি বিষয়ে উনি কথা বললেন? আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশ সরকারের সাবেক পতিত সরকার শেখ হাসিনার সরকার 2013 সালে একটা চুক্তি করেছিল ভারতের সঙ্গে, দ্বিপক্ষীয় চুক্তিটার নাম ছিল বন্দি বিনিময় প্রত্যার্পণ চুক্তি। আমাদের দেশের এই চুক্তিটা করছেন বাংলাদেশ রাষ্ট্রপতি, তখন দায়িত্বে ছিলেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেব, আর ভারতের পক্ষে করেছিলেন সুশীল কুমার শিন্ডে। চুক্তির একটা ক্লজ ছিল এমন যে বাংলাদেশের কোনো অপরাধী গিয়ে যদি ভারতে আশ্রয় নেয়, ভারত তাকে আশ্রয় দিবে না, বাংলাদেশের কাছে তাকে ফেরত দিবে। ঠিক একইভাবে ভারতের কোনো অপরাধী যদি বাংলাদেশে আশ্রয় নিয়ে এসে পালিয়ে আসে তাহলে তাকেও বাংলাদেশ আশ্রয় দেবে না, ফেরত দিবে। এই চুক্তির আওতায় বাংলাদেশ সরকার ভারতকে ইতিমধ্যে একটা চিঠি দিয়েছে, যেহেতু শেখ হাসিনার নামে গণহত্যার অভিযোগ এসেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, মামলা আদালত আমলে নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করছে। এবং ইতিমধ্যে আপনি অবশ্যই জানেন যে ইতিমধ্যেই ইন্টারপোল এবং ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার নামে রেড ওয়ারেন্ট জারি করা হয়েছে, রেড অ্যালার্টও জারি করা হয়েছে। তো সেইগুলো সব উল্লেখ করেই, যেহেতু কোর্টের একটা অর্ডার তামিল করার জন্য পুলিশের প্রতি একটা নির্দেশনা আছে, ফলে আইন মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতেই পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে একটা চিঠি দেয়, যেটাকে কূটনৈতিক একটা নোট ভার্বাল দিয়েছে, সেখানে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এইটা হলো বিষয়। তো সেইটার প্রসঙ্গ তুলে টেনে এনেই মাননীয় আইন উপদেষ্টা আজকে সংবাদ সম্মেলনে বলছেন যে আমরা ভারতকে চিঠি দিয়েছি, যদি শেখ হাসিনাকে ভারত ফেরত দেয় তাহলে তো এটা ভারতের যে চুক্তি বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি, সেই চুক্তিটার প্রতি ভারত শ্রদ্ধা সম্মান দেখালো। আর যদি কোনো কারণে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে ব্যর্থ হয় বা না দেওয়ার মনোভাব পোষণ করে, তাহলে এই চুক্তিটা স্পষ্ট লঙ্ঘন ভারত করলো। এটা হলো তার বক্তব্য। আমরা কি এখানে বলতে পারি না যে ভারত আসলে, তারা তো জানালোই যে বাংলাদেশ থেকে তাদেরকে যে ফেরত চাওয়া হয়েছে শেখ হাসিনাকে, তারা এটা জানিয়েছে যে তাদের কাছে সেই চিঠিও গেছে, কিন্তু তারপর তারা ফেরত দিচ্ছে না। এবং এই চুক্তি থাকার পরেও আসলে তারা একটি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন একজন ব্যক্তিকে, এমনটি বলা যেতে পারে। তো হ্যাঁ, এই বিষয়টা মাননীয় আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এই বিষয়টা নিয়েই, যে ভারত এখন কি সিদ্ধান্ত আপনারা জানতে পারছেন। তখন সেক্ষেত্রে মাননীয় আইন উপদেষ্টা যেটা আমাদেরকে জানিয়েছেন, আমরা এই প্রশ্ন তাকে করেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন যে আমরা এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে, আমাদের প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা চিঠি জবাব আমরা পাইনি। তো সেক্ষেত্রে সরকারের কি ভূমিকা থাকবে, এই একটা প্রশ্ন তার প্রতি একটা সম্পূরক প্রশ্ন ছিল। মাননীয় আইন উপদেষ্টা সেই প্রশ্নের জবাবে বলছেন যে সেই ক্ষেত্রে ভারত তো আইনের স্পষ্ট লঙ্ঘন করবে যদি তাকে ফেরত না দিয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক ফোরামগুলি সহ আরও যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমাদের সরকারের পক্ষে শেখ হাসিনাকে ফেরত এনে গণহত্যার দায়ে তার বিচার নিষ্পত্তি করার জন্য, আমার সেই ধরনের পদক্ষেপও আমরা সেগুলো নেব সামনে, সেটা আমাদেরকে উনি জানিয়েছেন। আরেকটি বিষয়, অন্তর্বর্তী সরকারের বয়স যত বাড়ছে ততই কিন্তু নির্বাচনের বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। বিরোধী দলগুলো বা রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে দ্রুত নির্বাচনের মানে সংস্কার যতটুকু নয় ততটুকু করেই নির্বাচনের দিকে যাওয়া, যতটুকু না করলেই নয়। এবং আজকে নির্বাচন ব্যবস্থা যে সংস্কার কমিশনের যে প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, উনি বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, অর্থাৎ বিশেষ করে জুলাই বিপ্লবে যারা গণহত্যা, খুন, গুমের সাথে যারা জড়িত ছিল। আসলে এই নির্বাচনের বিষয়ে কি কথা হলো? হ্যাঁ, সেখানে মাননীয় আইন উপদেষ্টার সাথে এবং পাশাপাশি সচিবালয়ে আরও কয়েকজন উপদেষ্টা বিভিন্ন সময় করছেন, সংবাদ সম্মেলন করছেন। বাইরের রাজনৈতিক দলগুলো নির্বাচন প্রসঙ্গ যখনই আসে, এই প্রশ্নগুলো যারা সচিবালয়ে বিট করেন বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে, এবং তারা মাননীয় উপদেষ্টাদের কাছে, যেহেতু সরকারের মুখপাত্র বা সরকারের পক্ষ থেকে তারা বক্তব্য দিয়ে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের, তো সেখানে প্রশ্নগুলো আসে। সেই প্রশ্ন জবাব
আইন উপদেষ্টা স্পষ্ট করে বলছেন যে নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে সরকারের কোনো ধরনের কোনো বিরোধ নেই, এবং যেই কার্যক্রম সংস্কার কার্যক্রম বলেন বা জুলাই গণহত্যার যে বিচারের উদ্যোগ, সেই বিচারের উদ্যোগের সঙ্গে সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনী কার্যক্রমটা টোটালি পরিচালনা করছে ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশন ইতিমধ্যেই তার কার্যক্রম শুরু করে দিয়েছে, এবং ইলেকশনটা কোন সময় হবে কীভাবে হবে সেটা মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা ইঙ্গিত দিয়েছেন, এবং সেভাবেই ইলেকশন কমিশন এগিয়ে যাচ্ছে। এবং নির্বাচনটা যাতে অন্যান্য যেই মাননীয় আইন উপদেষ্টা যেই কথাটা বলছেন আজকে খুব পরিষ্কারভাবে, যে আপনারা এখানে আমাদের কাছে এমনি পাল্টা একটা প্রশ্ন তুলে ধরেছিলেন যে আপনারা এখানে ভোট দিতে পেরেছেন গত 3 টার্মে কে কে, সেখানে আমার যতটুকু মনে পড়ে কেউ হাত তোলেন নাই যে ভোট দিতে পেরেছেন। তো তিনি এই প্রসঙ্গটি এনেছেন যে যেহেতু গত 3টা নির্বাচন ভুয়া নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, রাতের ইলেকশন বা প্রার্থীবিহীন ডামি নির্বাচন, যেই নামেই ডাকেন না কেন, 3টা ইলেকশন আসলে কোনো ইলেকশন হয় নাই। এটা জাস্ট একটা প্রতারণা এবং জনগণের সঙ্গে একটা ছলচাতুরির মাধ্যমেই একটা সরকার ক্ষমতায় ছিল। তিনি সেই প্রসঙ্গটা এনে বলছেন আমরা এমন একটা নির্বাচন ব্যবস্থা দাঁড় করতে চাই, যেই নির্বাচন ব্যবস্থাটা হবে, যেহেতু আগেও রাজনৈতিক দলগুলো দেশ পরিচালনা করবে, আগেও করছে, সামনেও করবে, এবং যে রেফারেন্সটা তৈরি হয়েছে গত 3 টার্মে, এই ধরনের কোনো নজির স্থাপন না হয়, নজির তৈরি না করতে পারেন, সে ধরনের একটা নির্বাচন ব্যবস্থা আমরা চাচ্ছি, এবং সেই ধরনের একটা নির্বাচন হবে, এবং এটার ব্যাপারে কোনো দ্বিমত কারোর সঙ্গেই নেই। ওনার ভাষায় যে রাজনৈতিক দল এবং সরকারের সঙ্গে এই নিয়ে কোনো বিরোধ নেই, নির্বাচনী কার্যক্রম চলছে এবং এটা খুব স্মুথলি চলছে, সেটা উনি বারবার বলছেন। একই কথা আমরা গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা এই প্রশ্ন করেছিলাম যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের কথা বলছেন, আপনাদের দৃষ্টিভঙ্গি কী? তিনি বলছেন নির্বাচন হবে, নির্বাচনী কার্যক্রম চলমান চলছে, এবং সেই নির্বাচনের বিষয়ে এই এখানে অন্যান্য দল ইলেকশন ব্যাপারে যেটা উনি ক্লিয়ারলি বলছেন যে ইলেকশনটা প্রপারলি কার্যক্রম যেটা চলমান চলছে, আর আমাদের সরকারের যে কার্যক্রম সংস্কার বলেন আর রুটিন যে ওয়ার্কগুলো এগুলো আমরা করছি, এবং এখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সঙ্গে কোনো বিরোধ, হয়তো কথা রাজনৈতিক দলগুলো তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, তাদের একটা পলিটিক্যাল ফোরাম আছে, তাদের একটা পলিটিক্যাল মঞ্চ, রাজনৈতিক মঞ্চ আছে, সেখানে তাদের একটা রাজনৈতিকভাবে বিভিন্ন বক্তব্য থাকে সে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু নীতিগতভাবে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো নির্বাচন বিষয়ে কোনো বিরোধ নেই। এটা উপদেষ্টাদের বক্তব্য থেকে আমরা যেটা পরিষ্কারভাবে জানতে পেরেছি। মানে আমরা বলতে পারি যে রাজনৈতিক দলের যে নেতারা যে বক্তব্যগুলো দিচ্ছেন নির্বাচন নিয়ে, দ্রুত নির্বাচন, এগুলো এক ধরনের প্রেশার, কিন্তু তাদের মধ্যে সরকারের সাথে তাদের মধ্যে কোনো আছে বলেই আমরা উপদেষ্টারা আমাদেরকে এই কথাটা বারবার আসছেন। আজকের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আমরা তো জানি যে গেল আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দল এবং বিরোধী মত দমনের জন্য বিভিন্ন সময় গায়েবী মামলা দেওয়া হতো। এই গায়েবী মামলাগুলো প্রত্যাহারের জন্য সরকার উদ্যোগ নিয়েছেন। আসলে এই বিষয়ে, এই উদ্যোগের বিষয়ে আপনি কতটুকু জানেন? হ্যাঁ, ঠিকই বলেছেন যে আজকে যে অনেকদিন পরে আইন উপদেষ্টা আজকে আইন মন্ত্রণালয়ে একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছেন, সেখানে অনেকগুলো সুসংবাদ তিনি দিয়েছেন রাজনৈতিক দল এবং দেশবাসীর উদ্দেশ্যে। এর মধ্যে অন্যতম হলো যে বিগত 15 বছরে আপনি জানেন যে হাজার হাজার মামলা, গায়েবী মামলা, আসামি দেখা গেছে যে বিদেশে গেছে আরও বহু বছর আগে, তার নামে এখানে ককটেল নিক্ষেপ, তারপরে গাড়ি ভাঙচুর, পুলিশের উপরে হয়রানি, পুলিশকে অ্যাসল্ট করা, এই ধরনের অভিযোগ এনে মামলা করা হয়েছে। এমন দেখা গেছে যে যাকে আসামি করা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে, তিনি মারা গেছেন আরও 5 বছর আগে, নতুন একটা মামলায় তিনিও অভিযুক্ত হয়েছেন। তো এই ঘটনাগুলো তিনি বলছেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে বর্তমানে যে রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির লাখ লাখ নেতাকর্মী, এমনও নেতা আছেন যাদের বিরুদ্ধে 300-200 মামলা, মানে অসংখ্য মামলা আছে। তো এই মামলাগুলো তারা যাচাই বাছাই করেছেন, ইতিমধ্যে 25টা জেলা থেকে প্রায় 2500 মামলার একটা তালিকা তারা তৈরি করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করবেন, এবং বাকি যত মামলা আছে সারা দেশের সকল আইন কর্মকর্তাদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয় থেকে যে সমস্ত মামলার তালিকা যেন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়, এবং সেই মামলাগুলো যাচাই বাছাই করে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সব মামলা তারা প্রত্যাহার করবেন, এই ধরনের একটা বক্তব্য আজকে তিনি দিয়েছেন, এবং এটা সরকারের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন। এখানে কোনো মানে প্রকৃত আসামি বাদ পড়ে যাওয়ার সুযোগ আছে কিনা, যে তার মামলা প্রত্যাহার হয়ে যাচ্ছে, এমন কোনো কিছু ঘটার সুযোগ আছে? হ্যাঁ, যদি এখানে এই জন্যই তিনি শিরোনাম করছেন যে এই মামলাগুলো, যেই মামলাগুলো তারা প্রত্যাহার করবেন সেটা হয় গায়েবী মামলা হবে, অথবা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে যে মামলা হয়েছে সেই মামলাগুলো। আর যেই মামলাগুলো, উনি আরেকটা চমৎকার একটা কথা বলছেন, সেটা আমারও হয়তো আইন নিয়ে কাজ করি, আমারও জানা ছিল না। তিনি বলছেন যে গত 15 বছরে যেই মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর বাদী কিন্তু সরকার, রাষ্ট্রবাদী হয়েছে, পুলিশবাদী হয়েছে, কিন্তু বর্তমান সরকারে কিছু মামলা হচ্ছে, এখনও যে কিছু মামলা হচ্ছে না
গায়েবী বলেন বা যে প্রকৃত আসামি না, তারপর কিন্তু আসামি হচ্ছে, তিনি একটা ক্লাসিফিকেশন করছেন যে আগের মামলাগুলো কিন্তু রাষ্ট্রবাদী হয়ে মামলা করছেন, আর এখন কিছু কিছু মামলা করছেন এমনও আছে যে কিছু উদ্দেশ্য থাকতে পারে, ভিন্ন উদ্দেশ্য, তো সেগুলো যাচাই বাছাই করেও আমরা এই ধরনের কিছু মামলা পেলে আমরা এগুলো বাতিল করে দিব এখনকার প্রেক্ষাপটে। আর আগের সরকারের সময় যে মামলাগুলো দায়ের হয়েছে সেগুলো তো তিনি বলছেন যে প্রকৃত, এই জন্য তো যাচাই বাছাইয়ের একটা কথা আসছে এখানে, যে মামলা চাইলেই সরকার হুট করে বাতিল করবে না, এখানে আইনের কাঠামো আছে, যেহেতু বিচার বিভাগের স্বাধীন, আদালতের মাধ্যমে সেগুলো বাতিল হবে, আইন কর্মকর্তারা সেগুলো উপস্থাপন করবেন, এই মামলার গ্রাউন্ডস, প্রেক্ষাপট এবং এই মামলাগুলোর কতটুকু ভিত্তি আছে এবং এটা কি উদ্দেশ্যে করা হয়েছে সেগুলো যাচাই বাছাই করেই তারা মামলা বাতিলের সিদ্ধান্ত নেবেন। জি, ইমরান ভাই, আপনাকে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এবার পরবর্তী প্রসঙ্গ, মানবতা বিরোধী অপরাধীরা নির্বাচন করতে পারবে না। যারা ১৫০০ মানুষ হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা আবার দেশ শাসন করুক, তা অধিকাংশ মানুষ চান না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, গুরুতর মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা করেছে, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ নির্বাচন কমিশনে দেয়া হয়েছে। কাউকে নির্বাচন থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য নয়, আমরা চাই যে অন্যায় করেছে তারা যেন বিচারের আওতায় আসে। বদিউল আলম মজুমদার বলেন, একটি তদন্ত কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্ত করে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনে যারা কারচুপিতে সহায়তা করেছে তাদের বিচার করা হোক। তখনকার কমিশন অন্যায় করলে তাদেরও বিচার করা হবে। কেউ চান না অতীতের কারচুপির নির্বাচনের পুনরাবৃত্তি ঘটুক। নির্বাচন অঙ্গনে দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দাবি মির্জা ফখরুলের। দেশে ন্যূনতম সংস্কার কাজ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংস্কারের প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে। আশা করি প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। নির্বাচিত সরকার ম্যান্ডেট নিয়ে বসবে, জনগণের ভাষা বুঝতে হবে সরকারকে। এখনই নির্বাচন চাচ্ছি না, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই। আমরা সব সময় নির্বাচনের কথা বলি, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার গ্রহণযোগ্য বেশি। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদিন বিভিন্ন দাবিতে রাস্তায় নামছে মানুষ, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। হঠকারী কোনো কিছু করা যাবে না, অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে অস্থিরতা তৈরি করা যাবে না। বিএনপি মহাসচিব আরও বলেন, যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি, সরকারের ভুল ত্রুটি থাকবেই। দেশে অনেক জঞ্জাল আছে, সেই অবস্থার পরিবর্তন এত দ্রুত সম্ভব নয়। তবে যে সুযোগ পেয়েছি তা আশা করি ভালো কিছু হবে। সংস্কারের যে প্রস্তাব এসেছে এতে ভালো কিছু হবে, গণতান্ত্রিক কাঠামো আবারও ফিরে আসবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ, আমেরিকার শত্রুদের পরাজিত করাই মূল লক্ষ্য বলছেন ট্রাম্প। তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, নির্বাচনে জয়লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সাথে তার সম্পর্ক। তিনি বলেন, আমাকে বলতেই হবে আমরা সত্যিই সামরিক বাহিনীর সহায়তা জিতেছি। তিনি আরও বলেন, পিট হেগসেথের নেতৃত্বে আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পাবে যুক্তরাষ্ট্র। হেগসেথ দেশটির পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী হতে যাচ্ছে। ট্রাম্প বলেন, আমরা একটি মজবুত আয়রন ডোম গড়ে তুলব। আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা। আমরা পরাজিত হব না, আমরা জিতব। সবশেষ খেলাধুলা, জার্সিতে পাকিস্তানের নাম রাখতে আপত্তি ভারতের, ক্ষেপেছে পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, এ নিয়ে শুরু থেকেই নানা টালবাহানা করছে ভারত। পাকিস্তানে খেলতে যাবে না। বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের এমন অনড় অবস্থানের পর সবশেষ বাধ্য হয়ে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তান শুরুতে জানিয়েছিল কোনোভাবেই তারা হাইব্রিড মডেলে রাজি নয়, তবে শেষ পর্যন্ত তারা দাবি মেনে নিয়েছে। এর মধ্যে নতুন বিতর্কের সৃষ্টি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা বলছে নিজেদের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম রাখবে না। এমন আপত্তিতে এবার ক্ষেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে পিসিবির এক কর্মকর্তা ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ক্রিকেটের রাজনীতি আনার অভিযোগ করেন। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।